আজকে আমাদের ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম ক্লাস। গত দুইটি ক্লাসে আমরা কয়েকটা সমীকরণের প্রমাণ এবং কয়েকটা সমীকরণ জাস্ট মনে রাখার একটা সিস্টেম দেখছিলাম। যেমন গত ক্লাসের পূর্বের ক্লাসে আমি আলফা সমান কি সমীকরণ সেটা তোমাদের একটু মেমোরিতে রাখার চেষ্টা করছি, বিটা সমান কি হবে এবং গামা সমান কি হবে, এরকম কয়েকটা ফিগার আমি মনে রাখার চেষ্টা করছি। এবং সেখানে আমি বলছিলাম যদি কেউ আলফা সমান কেউ মনে রাখতে পারে ইকুয়েশন, তাহলে সে বিটা সমানও মনে রাখতে পারবে, আবার গামা সমান মনে রাখতে পারবে। আর গত ক্লাস যেটা ছিল সেখানে আমরা মোটামুটি আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক বের করছিলাম। তো আজকের আলোচনায় আমি গত দুই ক্লাসের বিষয়বস্তুগুলো নিয়ে মূলত কথা বলবো, নতুন বিষয় না, কিন্তু সেখানে ম্যাথমেটিক্স ছিল। আর আজকে হচ্ছে সেই ম্যাথমেটিক্স গুলোর ভেতর থেকে যে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনের প্রশ্ন আছে সংজ্ঞামূলক, সেগুলো নিশ্চয়ই গত দুই ক্লাসে তোমরা গোছানো অবস্থায় পাওনি। শুধু সমীকরণগুলো তোমরা প্রমাণ দেখেছো বা সেটা, তাহলে ওই সংজ্ঞা টাইপের কিছু প্রশ্ন আছে, এগুলো নিয়ে আজকে আমি একটু ব্যাখ্যা করি। খেয়াল করো। নাম্বার ওয়ান, এক নম্বরে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে। আচ্ছা, তার আগে আমি তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিই। তোমরা মনে রাখবা যে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে ভিন্ন জিনিস আর দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে ভিন্ন জিনিস। যদি বলা হয় শুধু দৈর্ঘ্য প্রসারণ কত, তাহলে আমি একটু ম্যাথমেটিক্স থেকে আগে তোমাকে বুঝাই। যদি তোমাকে এখানে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ কত, তাহলে তুমি আইডেন্টিফাই করে দিবা এই যে L2 - L1, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। খেয়াল করো, আমি একটু কালার করে মার্ক করে দিলাম। L2 - L1 এতটুকু হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। আচ্ছা, পরবর্তীতে যদি তোমাকে প্রশ্ন করি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, তখন কিন্তু তুমি বলবা এই যে এখানে যেটা আলফা, এই যে আলফা সমান, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে আলফা, আর L2 - L1 এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। তাহলে একটা দৈর্ঘ্য প্রসারণ আর একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো আমরা এখানে দৈর্ঘ্য প্রসারণের সহগটা যেভাবে দিব সেটা একটু বিশেষ সিস্টেমে ডেফিনেশনটা আমরা দিব। তো দৈর্ঘ্য প্রসারণের সহগের সংজ্ঞা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি আবার ক্ষেত্র প্রসারণ সহগের সংজ্ঞা এবং আয়তন প্রসারণ সহগের সংজ্ঞা দুইটা সরাসরি নিজে নিজে বুঝে বলে দিতে পারবা। তো আমাদের এই দৈর্ঘ্য প্রসারণ সহগের যে সংজ্ঞা সেটা হলো যদি ভিত্তিক সংজ্ঞা। যদি ভিত্তিক সংজ্ঞা কি? আমরা যদি ভিত্তিক সংজ্ঞা হচ্ছে এরকম, যেমন আমরা একটু জাস্ট যদি আমি লিখতে যাই তাহলে এরকম, যে আমরা ইংরেজিতে একটু পড়ছি যে ই প্লাস প্রেজেন্ট, সবাই হয়তো বা জানি, ইকুয়াল হচ্ছে ফিউচার। তোমরা এটা ইংরেজিতে পড়ছো ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তার মানে বোঝায় ইফ প্লাস প্রেজেন্ট, অর্থাৎ একটা ইফ থাকবে তারপরে বর্তমান থাকবে, যদি এটা হয় তাহলে সমান সমান ডান দিকে দাঁড়াবে ফিউচার, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট সমান ফিউচার এরকম। এখন এইটার ব্যাখ্যা কি, এটার একটা এক্সাম্পল যেমন এরকম আমি তোমাকে দিতে পারি যে যদি মিস্টার জামাল দেশের রাষ্ট্রপতি হয় তাহলে সে এটা করবে। তাহলে দেখো প্রথমেই কিন্তু যদি কথাটা যুক্ত করে দিছি, আমি বলছি যদি মিস্টার জামাল দেশের রাষ্ট্রপতি হয় তাহলে সেটা করবে। এ কথা বলার উপরে কিন্তু নিশ্চয়ই আগামীকাল আমরা তাকে জিজ্ঞেস করতে পারবো না যে আপনার তো এটা করার কথা, আপনি কেন করেন নাই। হ্যাঁ, কারণ তার পেছনে তো কন্ডিশন আছে। কন্ডিশন কি? সে তো আমাকে উল্টা জিজ্ঞেস করবে আপনি তো বলছেন যদি আমি দেশের রাষ্ট্রপতি, আমি তো ভাই দেশের রাষ্ট্রপতি হতে পারি নাই, তাহলে আমি আপনার জন্য এটা কিভাবে করব? তাহলে এগুলো হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। মানে ওই যে বর্তমান থাকলে, ইফের পরে বর্তমান থাকলে ফিউচার থাকবে। এখন যদি বর্তমানে যেটা বলছি যদি সে এইটা, তাহলে বর্তমানে যদি না থাকে, ওটাই যদি না হয়, তাহলে তো ফিউচারের প্রশ্নই আসে না। তো আমার এখানে ডেফিনেশনটা হচ্ছে এরকম যে এই যে আমি তোমার একটা কঠিন বস্তুর কথা বলছি, যে আমরা কঠিন বস্তুকে বাহির থেকে তাপ প্রয়োগ করলে সেই বস্তুর দৈর্ঘ্য প্রসারিত হয়। এখন আমি এমন একটা কঠিন বস্তু ধরে নিব, জাস্ট আমার হিসাবের সুবিধার্থের জন্য আমি একটা কঠিন বস্তু ধরে নিই। ধরো এরকম একটা কঠিন বস্তু ধরে নিলাম। বলতে পারো স্যার এরকম নিলেন কেন? আমি এরকম নেওয়ার কারণ হলো যে আমি তার দৈর্ঘ্য প্রসারণ নিয়ে চিন্তা করব। আর আমরা বলছি যে আমি যদি দৈর্ঘ্য প্রসারণ নিয়ে চিন্তা করতে যাই তাহলে অবশ্যই এমন একটা বস্তু নিব যার দৈর্ঘ্য বড়। তাহলে আমি একটা বস্তু নিলাম, তার দৈর্ঘ্য হচ্ছে কতটুকু আমি আইডেন্টিফাই করে দিলাম। সেই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এই যেটা আমার বস্তু, বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে আমি কিন্তু 1 মিটার একটা বস্তু নিলাম এবং এই 1 মিটার বস্তু নিয়ে এই বস্তুর উপরে তাপ প্রয়োগ করলাম। তো দেখা গেল যে আমি এই বস্তুর উপরে তাপ প্রয়োগ করে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি করছি। আচ্ছা, তো দৈর্ঘ্য বৃদ্ধি করছি, সেই দৈর্ঘ্য বৃদ্ধির জন্য আমি এখানে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করছি, সেই তাপমাত্রা বৃদ্ধির একটা মেজারমেন্ট আমি এখানে দিয়ে দিলাম। যে দৈর্ঘ্যটা বৃদ্ধি করার জন্য আমি যে টেম্পারেচার সেটাকে বৃদ্ধি করছি 1K বলে দিলাম। কেলভিন আমরা জানি তাপমাত্রার পরিবর্তনের একটা একক।
তাহলে আবারও দেখো 1 মিটার দৈর্ঘ্যের একটা বস্তু নিয়ে আমি তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলাম। যদি কথা বলা আছে, যদি করা হয়, যদি 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হয়। আচ্ছা, 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে এই 1 মিটারটা তুমি এবার একটু তোমার ইকুয়েশনে বসায় দাও। ইকুয়েশনে কিভাবে বসাবা? তুমি এই যে L1 এর মান কিন্তু তাহলে 1 মিটার হয়ে গেল, কারণ আমি যে বস্তুটা নিয়ে চিন্তা করছি তাকে কিন্তু 1 মিটার ধরছিলাম। তাহলে আমার L1 এর মান হচ্ছে 1 মিটার। এবার এই T2 - T1 এর মানও কিন্তু আমার 1 কেলভিন হয়ে গেল। তাহলে আমার এই ধরা থেকে আমি L1 এর জায়গায় 1 মিটার বসায় দিব, T2 - T1 এর জায়গায় 1 কেলভিন বসায় দিলাম। তাহলে আমার নিচে কিন্তু সবগুলো গুণ করে একটা 1 হয়ে গেল, আর কিছু থাকলো না। তার মানে আলফা সমান হয়ে গেল L2 - L1, আর L2 - L1 কে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি বলে। এবার এটার সাথে ম্যাচিং করে আমি সংজ্ঞাটা দিচ্ছি, দেখো 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। কিভাবে হইলো? এখন তো তুমি ওই প্রশ্ন আমাকে করতে পারো যে আমি যদি বলছি যদি 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু না নেই, আচ্ছা তাহলে আমার প্রশ্ন থাকবে যে তুমি তাহলে কয় মিটার দৈর্ঘ্যের বস্তু নিতে চাও? আচ্ছা, তুমি বললা স্যার যদি আমি 5 মিটার দৈর্ঘ্যের বস্তু নেই। আমি বললাম যে তুমি যদি 5 মিটার দৈর্ঘ্যের বস্তু নাও, তাহলে তোমার বস্তুর আদি দৈর্ঘ্য হবে 5 মিটার, তখন তাপমাত্রা হবে 1/5 কেলভিন। অর্থাৎ তখন কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করবা? 1/5 কেলভিন, অর্থাৎ 1 কেলভিনের 5 ভাগের 1 ভাগ, এতটুকু তাপমাত্রা বৃদ্ধি করবা। তাহলে এতটুকু তাপমাত্রা বৃদ্ধি করলে, আর দৈর্ঘ্যটা যদি 5 মিটার নেই 1/5, তাহলে L1 এর জায়গায় তখন আমি লিখবো নিশ্চয়ই 5 মিটার, আর T2 - T1 এর জায়গায় লিখবো 1/5, আবারও দুইটা গুণ হয়ে 1 হয়ে যাবে। সেই দৈর্ঘ্য বৃদ্ধিটাই থাকলো। সোজা কথা হচ্ছে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। কারণ আমি যদি এইটুকু বাদ দিয়ে দিতে পারি, নিচের এই অংশটা যদি আমার হিসাব থেকে চলে যায়, একটু মনোযোগ দাও, যদি নিচের এই অংশটা আমার হিসাব থেকে চলে যায়, এইটুকু ধর আমার চলে গেল, কিভাবে চলে গেল? 1 হয়ে গেল, তাহলে এটার কোনো ভ্যালু নাই। তাহলে আমার L2 - L1 সমানে কিন্তু আলফা। এই যে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়, আসলে L2 - L1 টাই কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি সমানে যে আলফা থাকে, তার মানে আলফা সমান তখন দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ এটাকে বলে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে এটা কিন্তু মানে একটু কন্ডিশনের আলোকে কিন্তু আমি ডেফিনেশন। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগের পরে এবার আসছে আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে। তো আমি তো বলছি যে ক্ষেত্র প্রসারণ সহগের জন্য আবার আমাকে একটা ক্ষেত্র প্রসারণ সহগের ইকুয়েশন নিতে হবে। তো নিশ্চিত তখন আমি আর এখানে আলফা থাকবে না, আমার এই ক্ষেত্র প্রসারণ সহগের জন্য আমি আলফাটাকে কিন্তু বিটা বানাবো। এবং এই আলফাটা যদি বিটা হয়, তাহলে আমার ডান দিকের অংশটা কি হবে সেটা কিন্তু অলরেডি আমরা পেছনে পড়ে ফেলছি। তারপর আমি একটু বলে দিই যে ডান দিকে কিন্তু এই অংশ থাকবে না, এখানে হবে A2 - A1। হ্যাঁ, এটা তো আমাদের সহজ কথা যে এটা যদি এরকম হয় তাহলে আমাদের এখানে হবে A2 - A1, এরকম হয়ে যাবে। আর ডিভাইডেড বাই, আমি এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য। তো এখানে আবার কিন্তু L1 থাকতেছে না, L1 এর পরিবর্তে কিন্তু তখন আমার ব্যাখ্যা হচ্ছে এটা হয়ে যাবে A1, আর কোনো পরিবর্তন নাই। T2 - T1 আগেরটাই থাকবে। কখন? যদি আমার আলফার পরিবর্তে বিটা হয়, কারণ ওটাই ক্ষেত্র প্রসারণ সহগের ডেফিনেশন। তো যাই হোক, ম্যাথমেটিক্যাল আর কি টার্ম। তো ক্ষেত্র প্রসারণ সহগের ডেফিনেশন কাকে বলে সেটার জন্য তাহলে আমি যদি যাই, সেক্ষেত্রে আমি বলবো যে এই যে আদি ক্ষেত্রফলটাকে আমি বলছিলাম আগে আদি দৈর্ঘ্যের কথা, এবার আমি আদি ক্ষেত্রফল বলবো। তাহলে আমি আদি ক্ষেত্রফল কত বলবো? তো এই ক্ষেত্রে তো আর আমি ওরকম বস্তু নিতে পারবো না। ধরে নিলাম এটা একটা বস্তু, এটা এমন একটা বস্তু যে বস্তুর আদি ক্ষেত্রফল আমি ধরে নিলাম। এবার কিন্তু ক্ষেত্রফল 1 মিটার নেওয়া যাবে না, কারণ ক্ষেত্রফল একক কিন্তু মিটার স্কোয়ার। আমি ধরে নিলাম বস্তুটার ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার, আর আমি তার তাপমাত্রা বাড়াইলাম কতটুকু? আগের মতো 1 কেলভিন। তাহলে আবারও কিন্তু কথা হয়ে গেল যে এবার 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো বস্তু নিয়ে তার তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াই, তাহলে কিন্তু এবার আবার নিচের দুইটা বাদ যায়, যে T2 - T1 1 কেলভিন, আর A1 হলো 1 মিটার স্কোয়ার। আবার একে একে নিচেরটা বাদ, শুধু উপরটা থাকে। তো উপরেরটা এখানে কিন্তু আমি একটু পরিবর্তন করে বুঝাইছি, যদি আমি নতুন করে লিখি নাই, কিন্তু আমি তোমাদের উদ্দেশ্যে কিন্তু বলছি যে যখন এখানে বিটা বলবো তখন কিন্তু এই L2 - L1 ও থাকবে না, আর এই L1টা এটা কিন্তু থাকবে না। এটা রিপ্লেসে কি হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। তো তাহলে কিন্তু সংজ্ঞাটা খালি একটু পরিবর্তন, যেহেতু ক্ষেত্র প্রসারণ সহগের কথা বলছি, তার মানে ক্ষেত্রফল নিতে হবে 1 মিটার স্কোয়ার। তার মানে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল যতটুকু বাড়ে তাকে ক্ষেত্র প্রসারণ সহগ বলে। তাহলে দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে ক্ষেত্র প্রসারণ সহগের কতটা মিল আছে। এটাই বলা হয়েছিল 1 মিটার দৈর্ঘ্যের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে। এবার যেহেতু দৈর্ঘ্য বাদ দিয়ে ক্ষেত্রফলের কথা বলছি, তাই 1 মিটার স্কোয়ার, কারণ দৈর্ঘ্যের একক মিটার, ক্ষেত্রফলের একক কিন্তু মিটার না, এজন্য বলছি 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে। এখানে দৈর্ঘ্যের জন্য বলছি দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। এখানে ক্ষেত্রফলের জন্য বলা হয়েছে ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ সহগ বলে। তবে একটু সুন্দরভাবে বলার জন্য, এটা কিন্তু বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ, কারণ এই দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগ
এটা কিন্তু একটা বস্তুর উপাদানের হবে। তো আমার সেই কোন বস্তুর উপাদান, আমি যেই বস্তুটা বিবেচনা করে নিব সেই বস্তুর উপাদানের একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে, আরেকটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ বলে। আচ্ছা, তাহলে অলরেডি দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগ দুইটা বিষয় আলোচনা করলাম। তো এদের আলোকে এখন আমি আয়তন প্রসারণ সহগ কাকে বলে সেটা বলবো। তো আয়তন প্রসারণ সহগের জন্য আর আমি পুরো ম্যাথমেটিক্সটা লিখছি না, তোমরা একটু বুঝে নাও। এখানে হবে গামা, গামা সমান হবে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই v1 ইন্টু t2 মাইনাস t1। হ্যাঁ, তো এখানে আর আমি যেহেতু দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণ সহগের ক্ষেত্রে সংজ্ঞাটা বলছিলাম যে দৈর্ঘ্য প্রসারণে 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি, ক্ষেত্রের জন্য 1 মিটার স্কোয়ার কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি। তো আয়তনের ক্ষেত্রে আমরা নিব 1 মিটার কিউব আয়তনের কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি। দেখো তিনটা, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, তিন ক্ষেত্রেই তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধিটা কিন্তু তিন জায়গায় এক সমান। আর দৈর্ঘ্যের জন্য 1 মিটার, ক্ষেত্রের জন্য মিটার স্কোয়ার, আয়তনের জন্য 1 মিটার কিউব। আর যেহেতু দৈর্ঘ্য, সুতরাং এই ক্ষেত্রে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। যেহেতু ক্ষেত্র, সুতরাং যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায়। যেহেতু আয়তন, সুতরাং যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে আয়তন প্রসারণ সহগ বলে। এটার সাথে মিল রেখে পরের প্রশ্নটা দেখো, সীসার আয়তন প্রসারণ সহগ এত বলতে কি বোঝায়। যেহেতু এটা অনুধাবনের প্রশ্ন, তাহলে সর্বপ্রথম সীসার ক্ষেত্র প্রসারণ সহগের জন্য আগে তুমি ক্ষেত্র প্রসারণ সহগের সংজ্ঞাটা দিবা। এই যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ সহগ বলে। এবার সীসার ক্ষেত্র প্রসারণ সহগ এত বলতে কি বোঝায়। যেহেতু আমি বলছি যে ক্ষেত্র প্রসারণ সহগ এত বলতে বুঝাবে, মানে আমি বলছি 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি 1 মিটার স্কোয়ার কোনো বস্তুর, তাহলে ক্ষেত্রফল যতটুকু বাড়বে। তাহলে যেহেতু ক্ষেত্র প্রসারণ সহগ এত বলছি, তাহলে নিশ্চিত ক্ষেত্রে 1 মিটার দৈর্ঘ্যের জন্য 1 কেলভিন বৃদ্ধি পাইলে এতটুকু ক্ষেত্রফল বাড়বে। এই যে অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ক্ষেত্রফল এতটুকু বাড়বে। ক্ষেত্রফল যতটুকু বাড়বে তাকে কিন্তু ক্ষেত্র প্রসারণ সহগ বলে। এই সংজ্ঞাটা আমরা আগেই পড়ছি ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে। সেম একইভাবে তামার আয়তন প্রসারণ সহগ এত বলতে কি বোঝায়, তাহলে ওই সঙ্গে একই। প্রথমে তা ক্ষেত্র আয়তন প্রসারণ সহগ কাকে বলে সেই সংজ্ঞাটা লিখবো। তারপরে যেহেতু এটার আয়তন প্রসারণ সহগ এত, সুতরাং সংজ্ঞার সাথে মিলিয়ে বলে দিব যে 1 মিটার কিউব আয়তনের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার আয়তন এতটুকু বাড়ে। কারণ আয়তন যতটুকু বাড়ে তাকেই তো আয়তন প্রসারণ সহগ বলে। যেহেতু আমি বলে দিচ্ছি আয়তন প্রসারণ সহগ এত, সুতরাং যতটুকু বাড়ে তাকে আয়তন প্রসারণ সহগ বলে। যেমন এই প্রশ্নগুলোর সংজ্ঞার সাথে আমি ম্যাচিং করে ছোট্ট একটু কথা বলতে পারি, তোমরা মনে রাখতে পারো। সেটা হলো, আমি যদি বলি যে দুইটা বৈশিষ্ট্য দিয়ে বললাম, যে দুইটা বৈশিষ্ট্য, যে খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে আর যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ছেলে। তো এটা আমি বললাম। এবার আমি বললাম যে তাহলে প্রমাণ করো তো সে আমরা যে কোনো একটা নাম বললাম, জসিম ভালো ছেলে, এটা প্রমাণ করো। তাহলে নিশ্চয়ই বা আমি বললাম যে জসিম ভালো ছেলে বলতে কি বোঝায়, তাহলে তুমি পুরো উল্টা আমাকে বলে দিবে। আমি যেহেতু বলছি প্রথমেই যে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে নিয়মিত পড়াশোনা করে, সে যেই ছেলে তাকে ভালো ছেলে বলে। তো আমি তোমাকে বলছি যে জসিম ভালো ছেলে, অনুধাবনের প্রশ্ন কিভাবে, তাহলে তুমি বলে দিবা যে জসিম ভালো ছেলে বলতে বোঝায় জসিম প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে এবং নিয়মিত লেখাপড়া করে। কারণ মিলিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের প্রসারণ ঘটে কেন, এই বিষয়টা খেয়াল করো। তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের প্রসারণ ঘটার ব্যাপারটা একেবারেই সহজ। আমরা জানি যে কোনো পদার্থ তার নিজের জায়গায় থেকে কাঁপতে থাকে। তো পদার্থ যখন নিজের জায়গায় থেকে কাঁপতে থাকে, তো বাইরে থেকে তাপ দিলে কিন্তু সে কম্পনটা আরো বেড়ে যায়। আর কম্পন যখন বেড়ে যায় পাশের অণুকে ধাক্কা দেয়। হ্যাঁ, অণুগুলো যখন পার্শ্ববর্তী অণুকে ধাক্কা দেয়, তখন তো একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে। যখন এই দূরত্ব বেড়ে যাবে তখন কিন্তু তাদের প্রসারণ ঘটবে। সুতরাং তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের প্রসারণ ঘটে। লক্ষ্য করো, রেল লাইনে যেখানে দুটি লোহার বার মিলিত হয় সেখানে ফাঁক থাকে কেন। রেল লাইনে যেখানে দুটি লোহার বার মিলিত হয় সেখানে ফাঁক থাকে কেন। আসলে এটা বোঝার জন্য আমি দেখছি স্টুডেন্টদের যে কাজটা করলে সবচেয়ে ভালো হয়, স্টুডেন্টদের যদি রেল লাইন সরাসরি চোখে দেখানো যায় তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ রেল লাইনটা দেখলে বিষয়টা একদম ক্লিয়ার বোঝা যায়। কারণ অনেকে বোঝেই না যে আসলে, এটা তোমরা বোধহয় নিচের ক্লাসেও পড়ছো, কিন্তু আসলে গ্যাপটা যে কোথায় থাকে সেটা অনেকে বোঝে না। তো আমি একটু চিত্র এঁকে তোমাদের একটু বুঝাইতে চাই। তো আসলে দেখো, যে রেল লাইনটা তো তোমরা জানো যে রেল লাইনের এরকম ধরো দুইটা পার্ট থাকে। এই যে একটা পার্ট আর এই যে একটা পার্ট, এত সরু তো আর থাকবে না, এটা তো অনেক মোটা থাকবে। এই হচ্ছে মোটামুটি, অর্থাৎ দুইটা পার্ট, এটার উপর দিয়ে রেলগাড়িটা সামনের দিকে যায়। তো এই হচ্ছে মনে করো একটা বার, এই বারটা যেখানে শেষ তারপরে এখানে একটা গ্যাপ থাকে। আবার এরপর থেকে দেখো যে পরবর্তী বারটা শুরু হয়। আর এই যে আমি দুইটা পার্ট দেখাইছি, এটা তার এমনি শূন্যের উপর থাকবে না, তার নিচে তো একটা সাপোর্ট থাকবেই। সে তো একটা সাপোর্টের উপর অবশ্যই থাকবে, কিন্তু আমি সেই সাপোর্টের কথা বলি নাই। আমি বলছি যেখানে একটা বার শেষ সেখান থেকে। তাহলে গ্যাপটা যে কোন জায়গা দিয়ে হয় সেটা আমি দেখাই দিলাম। এই যে দুইটি লোহার বারের মাঝে একটা গ্যাপ, এই যে গ্যাপটা এরকম, অর্থাৎ একটার পরে একটা গ্যাপটা থাকে। তো আসলে দুটি লোহার বার মিলিত সেখানে ফাঁক থাকে কেন।
এই গ্যাপটা রাখার মূল কারণটা যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে রেল যে তৈরি করা হয় সেটা কিন্তু ধাতব পদার্থ দিয়ে তৈরি করা। তো ধাতব পদার্থ দিয়ে তৈরি করার কারণে তাপ প্রয়োগে এই রেল লাইনটা কিন্তু প্রসারিত হবে, রেল লাইনটা প্রসারিত হবে। এখন এত তাপ কোথা থেকে আসে? এমনি তাপ না, কিন্তু রেলের চাকাটা যখন এর উপর দিয়ে যায় তখন কিন্তু যে ঘর্ষণের ফলে সেখানে প্রচন্ড রকম তাপ উৎপন্ন হয়, আর সেই উৎপন্ন তাপের কারণে কিন্তু তোমার এই লোহার বারগুলো প্রসারিত হয়। তো প্রসারিত হইলে কিন্তু ওই দুই দিকে প্রসারিত হবে, এইদিকে এবং এইদিকে, যেহেতু দৈর্ঘ্য প্রসারণ ঘটবে, আর দৈর্ঘ্য প্রসারণ ঘটলে মাঝে এই যে গ্যাপ আছে না, এই গ্যাপের জায়গাটা তখন দুই দিক থেকে প্রসারিত হয়ে ফিল আপ হবে। তো এই মাঝের যদি এতটুকু গ্যাপ না থাকতো তাহলে এটা প্রসারিত হয়ে বাঁকা হয়ে যেত। এটাই হচ্ছে মূল ঘটনা। এই যে ট্রেন চলাচলের সময় ঘর্ষণের ফলে তাপ, সূর্যের তাপেও রেল লাইন প্রসারিত হতে পারে, তবে ট্রেন চলার ক্ষেত্রে বেশি হয়। দুটি লোহার বার মিলিত হয়, সেখানে ফাঁক রাখা হয়। রেল লাইন প্রসারণের জন্য জায়গা পেয়ে এরূপ ফাঁকা না থাকলে রেল লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তো চেষ্টা করলাম যতটা, কতটা বুঝতে পারছো জানি না, বাকিটা যদি বুঝতে হয় তাহলে রেল লাইন সামনাসামনি যেতে হবে। আমি রেল একাধিকবার উঠছি, রেল দেখলে সরাসরি নিজের চোখে, তখন আর এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তো বোর্ড বই এবং আর কিছু এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন দেখো। কঠিন পদার্থের প্রসারণ 3 প্রকার, আমরা এটা অলরেডি এখানে শুধু 3 প্রকার এমসিকিউর জন্য আমি বললাম, বাট অলরেডি 3 প্রকার যে কি কি সেটা কিন্তু আমি অলরেডি পেছনে আলোচনা করছি। দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। এবার দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র, আয়তন প্রসারণ সহগের একক কি? দেখতেই পাচ্ছি আমরা কেলভিন ইনভার্স কিভাবে হয় আমরা কিন্তু এটা শুরুতেই বের করে দেখাই দিছি, তোমার বইয়ে ছিল। এখন এমসিকিউর জন্য আর মাত্রা কি সেটা থেটা ইনভার্স, সেটা আমরা আগেই জানি। তো আজকে আমি এরপরে যে কিছু অংশ দিব, দেখো এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা জানো যে বিটা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা, এবং এটা আমরা প্রমাণও করছি। বিটা সমান 2 আলফা এবং গামা সমান 3 আলফা, এই কোয়েশ্চেন গুলো অলরেডি আমি প্রমাণ করছি। কিন্তু তারপরেও এখানে আবার এটা আলাদাভাবে আমি হাইলাইটস কেন করছি দেখো, যে আজকে আমি তোমাদের এখানে একটা ছক দিব বাড়ির কাজ। কি ছক? সেই ছক থেকে এখানে আমরা আজকে দৈর্ঘ্য প্রসারণ সহগের মানটা একটু মুখস্থ রাখবো। কেন মুখস্থ? কারণ এগুলো এমসিকিউ আকারে পরীক্ষায় আসে। তো এমসিকিউতে যদি তোমার এগুলো পরীক্ষায় আসে তাহলে তোমার কিন্তু এই মানগুলো মুখস্থ রাখতেই হবে। আসলে অনেক সময় এই পরীক্ষায় অঙ্ক করার জন্য ব্র্যাকেটে দিয়ে দেয়, কিন্তু সাধারণত এমসিকিউর জন্য মনে রাখা লাগে। যেমন কাঁচ, প্লাটিনাম, ইস্পাত, লোহা, এখানে 4টা পদার্থের নাম আছে দেখো, প্রত্যেকটা পদার্থেরই দৈর্ঘ্য প্রসারণ সহগের মান দেয়া আছে। হ্যাঁ, তো আমি তোমাদের উদ্দেশ্যে একটু বলছি। আমি গত ক্লাসেই বোধহয় একটা ধারণা দিছিলাম যে আলফা খুব ছোট, আলফা খুব ছোট। তা আমি মুখে বলছিলাম আলফা ছোট, দেখো আজকে একটু তাকায় যে আলফা কত ছোট। কিভাবে বোঝা যাচ্ছে যে আলফাটা কত ছোট? আসলে আলফাটা কত ছোট দেখো, এই যে যতগুলো মান আমার এখানে আছে প্রত্যেকটা মানের সাথে কিন্তু 10⁻⁻6 আছে। তো 10⁻⁻6 গুণ থাকার মানে কিন্তু আমরা বুঝি একের পরে 6টা শূন্য, এটা দিয়ে ভাগ, একের পরে 6টা শূন্য মানে 1 লক্ষ। তাহলে 8.9 কে 1 লক্ষ দিয়ে ভাগ করলে কত ছোট হবে এবার চিন্তা করো। তার মানে দৈর্ঘ্য প্রসারণ সহগের যত মান আছে আমরা নিজের চোখে এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানই হচ্ছে খুবই ছোট। এই যে এখানে এগুলো একটু খেয়াল করো, একেবারে প্রত্যেকটার সাথে 10⁻⁻6 আছে, এখানেও প্রত্যেকটার সাথে 10⁻⁻6 আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় যেহেতু 10⁻⁻6 আছে তার মানে মানের দিক দিয়ে তারা খুবই ছোট। এই ধারণাটা ক্লিয়ার হইলো। এই জন্য একটু মনে রাখতে সুবিধা, যেমন কাঁচকলা 8.9 ইন্টু 10⁻⁻6, ওকে। ইস্পাত 11 ইন্টু 10⁻⁻6, মানে শুধু প্রথমটা মনে রাখবা, ইন্টু যে 10⁻�6 এটা কমন। আচ্ছা, এখন আমি কিন্তু তোমাকে আসলে এখানে ছকের মাধ্যমে তুমি দেখতেছো যে দৈর্ঘ্য প্রসারণ সহগ মনে রাখার একটা টেকনিক শিখাইছি, কিন্তু আসলে শুধু দৈর্ঘ্য প্রসারণ না, স্টার দেওয়া আছে একটা বা দুইটা দেখতে পাচ্ছ, এই দুইটা একটু বেশি দরকার, পরীক্ষায় অঙ্ক ঢঙ্কে একটু বেশি কাজে লাগে। বাকিগুলোও কাজে লাগে, বাট এদের একটু বেশি কাজে লাগে, আমি দুটো একটু হাইলাইটস করে দিছি। তো তোমরা হয়তো মনে করতেছো যে আমি তোমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ পড়াচ্ছি, কিন্তু না, আসলে আজকে আমি বাড়ির কাজে তোমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ পড়াচ্ছি, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ, তিনটা একসাথে। কিভাবে? যেমন তুমি কাচের দৈর্ঘ্য প্রসারণ সহগটা মুখস্থ রাখবা, এটা হচ্ছে আমার কথা। শুধু দৈর্ঘ্য প্রসারণ সহগটা তুমি মুখস্থ রাখবা, আর কিছু না। তো তুমি দৈর্ঘ্য প্রসারণ সহগ মুখস্থ রাখার পরে তোমাকে যদি আমি পরীক্ষায় আসে বা আমি যদি জিজ্ঞেস করি ক্ষেত্র প্রসারণ সহগ, এর জন্য তুমি ওই আগের মানটাকে শুধু একটা 2 দিয়ে গুণ করবা, আলফার মানকে 2 দিয়ে গুণ করে বলে দিবা ক্ষেত্র প্রসারণ সহগ জিজ্ঞেস করলে। তোমাকে যদি আমি বলি আয়তন প্রসারণ সহগ কত, তুমি ওই যে প্রথম যে মানটা মুখস্থ করছো তার 3 দিয়ে গুণ করবা। তো আসলে কিন্তু আমার এই ছকটা কিন্তু প্রসারণ সহগের ছক। তার মানে এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ মুখস্থ করছো, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, কিন্তু মূলত তুমি মুখস্থ করবে একটা। আর বাকি দুটো হলো তুমি টেকনিক শিখবা যে কিভাবে দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে ক্ষেত্র প্রসারণ সহগ বের করা যায় এবং কিভাবে সেখান থেকে আয়তন প্রসারণ সহগ বের করা যায়। এই বিষয়টা মনোযোগ দিতে হবে খুব ভালোভাবে। তার মানে আমরা এই ছক থেকে একসাথে দৈর্ঘ্য প্রসারণ সহগটা যেমন বুঝবো, 2 দিয়ে গুণ করে ক্ষেত্র প্রসারণ সহগ বুঝবো, এবং 3 দিয়ে গুণ করে আয়তন প্রসারণ সহগের মানটা আশা করি সবাই